স্বাগত সংবাদ সমগ্রের সঙ্গে আছি আমি জুলিয়া আলম। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫-এর পর সেনাবাহিনীর উপর মানুষের হারানো আস্থা আওয়ামী লীগ সরকারের চেষ্টায় ফিরে এসেছে। যে কোনো সংকটে পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছে সেনাবাহিনী। বাহিনীটির দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা সেনানিবাসে স্থাপন করা হলো ইনস্টিটিউট অব প্যাথোলজির নতুন ভবন। অত্যাধুনিক এই প্যাথোলজিতে রোগ নির্ণয়ের সেবা নিতে পারবেন সাধারণ মানুষও। সকালে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি বিভাগের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে। পরে রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী যোগ দেন সেনাবাহিনীর দরবারে। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি জানান, সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সাধারণ মানুষের আস্থা বিশ্বাস হারায় সেনাবাহিনী, কিন্তু আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় তা আবারও অর্জন করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। এখন যে কোনো দুর্যোগেই মানুষের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনী, বলেন প্রধানমন্ত্রী। ৭৫ 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয় এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। যে কোনো যুদ্ধে জয় অর্জনের জন্য মূল হাতিয়ার মানুষের আস্থা ধরে রাখা। সেনা কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে। স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত। এখানে আইনের কোনো বিষয় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপে আছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা নিজেরা প্রতীক দিই, তো অন্যেরা প্রতীক ব্যবহার করবে না এ ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমত নেই। মির্জা আব্বাস যখন কথা বলেন তারা প্রতীক নিলেন না কেন? তাদের নিচে তো আমরা আপত্তি করিনি, আমরা দিইনি। সেগুলো আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতায় আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বেশিরভাগ উপজেলাতেই প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের স্বজনরা। এরই মধ্যে কুমিল্লার মনোহরগঞ্জে 2 ভাগে বিভক্ত উপজেলা আওয়ামী লীগ, এতে নির্বাচনে সহিংসতার শঙ্কা বাড়ছে। একইভাবে নেত্রকোনার কলমাকান্দায় এক প্রার্থীকে সংসদ সদস্য সমর্থন দেয় উত্তপ্ত নির্বাচনী মাঠ। এদিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় 2 বার উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে নারী চেয়ারম্যান পদের প্রার্থিতা পেয়েছেন লাকি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লার 4টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে মনোহরগঞ্জের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ভাইয়ের ছেলে আমিরুল ইসলাম ও লাকসামে মন্ত্রী শ্যালক মোহাম্মদ আলী নির্বাচনে অংশ নিয়েছেন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হবার কারণে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এখন 2 ভাগে বিভক্ত। একদল প্রচার চালাচ্ছেন আমিরুল ইসলামের পক্ষে, আরেক দল জাকির হোসেনের পক্ষে। 100% সততাভাবে কাজ করছি, 100% বরাদ্দ আমরা টেকসই উন্নয়ন করেছি। মহিলা প্রার্থী হিসাবে সকলের কাছে আমি আশা করি আমি বেশি সমাদৃত থাকব।
এতে ভোটের পরিবেশ গরম থাকলেও ভোটাররা বলছেন পরিবেশ স্বাভাবিক থাকলে তারা ভোট কেন্দ্রে যাবেন। কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, আমরা সেই আশা কামনা করি। নির্বাচনের মাধ্যমে যে প্রার্থীগুলো আসে, ধরুন সাধারণ মানুষ যারা আছে, তারা ধরুন যোগ্য প্রার্থীকে ভোট দেয় এবং যোগ্য প্রার্থী যাতে নির্বাচনে ক্ষমতায় আসে বা চেয়ারে বসে। একইভাবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলাতেও সংসদ সদস্যের চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান ও ফুফাতো ভাই আব্দুল কুদ্দুস নির্বাচন করছেন। এর মধ্যে আব্দুল কুদ্দুসকে সমর্থন দিয়েছেন সংসদ সদস্য। প্রচারণার ক্ষেত্রে আমি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছি। তার প্রধান কারণ হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য উনি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আওয়ামী লীগের নামধারী একজন প্রার্থীকে দিয়ে উনি নির্বাচনটাকে প্রভাবিত করছেন। প্রার্থীদের অভিযোগ, ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছে সংসদ সদস্য সমর্থিত প্রার্থীর সমর্থকরা। যারা প্রার্থী হয়েছি আমরা যেন আমাদের অবস্থান থেকে স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা করতে পারি এবং সাধারণ মানুষ যেন বাধাগ্রস্তের মধ্যে না পড়ে। এখন 8টা ইউনিয়নের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারে না ভয়ে। উনি নির্বাচনকে প্রভাবিত করতে পারেন, বাট যদি ভোটটাকে প্রভাবিত করতে না পারেন তাহলে ইনশাল্লাহ উনি ওনার জবাব উনি নিজে পেয়ে যাবেন। এদিকে জয়পুরহাটের আক্কেলপুরে 2 বার উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে নারী চেয়ারম্যান পদে প্রার্থিতা পেয়েছেন নাজমা আক্তার লাকি। ফারদিন নীরব, 71। ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর প্রচারে নেমেছেন 6টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। মধুখালীতে চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান। রবিবার তার পক্ষে আরপাড়া, কোরকন্দি, রায়পুর, গাজনা ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন, অংশ নেন উঠান বৈঠকেও। আগামী 8ই মে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ায় আগুন এখনো পুরোপুরি নেভেনি। ইতিমধ্যেই পুড়ে গেছে পুরো এলাকা, কিছু এলাকা, তবে আগুন আর ছড়িয়ে যাবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রবিবার সকাল 7টা থেকে বনরক্ষী ফায়ার সার্ভিসের পাশাপাশি এ কাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানান, আগুন নেভাতে 10টি ইউনিট কাজ করছে। আগুন ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা নাই বলেও জানান তিনি। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, আগুন ব্যাপক এলাকা ছড়িয়ে যাওয়ার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে। শনিবার আগুনের বিষয়টি নজরে আনার পর থেকেই বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজ শুরু করে। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। রবিবার ভোরে দেশের কয়েকটি জেলায় বজ্রবৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি ও জামালপুরে বজ্রপাতে মারা গেছেন 3 জন। একই সাথে বৃষ্টি না হয় তীব্র তাপদাহে রাজশাহীর বাঘাচার ঘাটে সুপেয় পানির কষ্টে রয়েছেন কয়েক হাজার পরিবার। এছাড়া ভ্যাপসা গরমে নাজেহাল সারা দেশের মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার ভোরে দীঘিনালা উপজেলার মেরুম ইউনিয়নে বজ্রপাতে ঘরে আগুন লেগে যায়। এতে হাসিনা বেগম ও তার 8 বছরের ছেলে হানিফ মিয়া ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান। ঠাড়াটা মারলো, ঠাড়াটার লগে আইয়া দেখি আগুন জ্বলতে আছে বাবা, আর কিছু দেখিনি। জামালপুরের ইসলামপুর উপজেলায় কটাপুর গ্রামে রবিবার ভোরে বজ্রপাতে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা কৃষক আব্দুল মজিদের মৃত্যু হয়। সিলেটের সকাল থেকে আকাশ মেঘলা, কিছু কিছু জায়গায় সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় আবহাওয়া বেশ শীতল। রাজশাহীর কয়েক জেলায় বৃষ্টি হলেও বেশিরভাগ জেলাতেই তীব্র গরম। গরমে ভোগান্তি বাড়িয়েছে পানির কষ্ট। এতে বাঘাচারঘাটে কয়েক হাজার পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী 6 আসনের বর্তমান সংসদ সদস্য শাহরিয়ার আলম। আসা ধোয়া, রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছুর আমার খুব কষ্ট। টিউবওয়েলে পানি পাচ্ছি না, পানি বেগরে আমরা হাহাকার করছি। এমপি সাহেব পানি দিয়ে পাঠাচ্ছে। সপ্তাহ ধরে তাপপ্রবাহ চললেও গত 2 দিন ধরে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই কমেছে চট্টগ্রামে। রবিবার ভোরেও বৃষ্টি হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে নগর জীবনে। কমছে, আল্লাহর রহমতে বহুত কমছে। আগে যে ছিল ওইটা অনেক গরম ছিল। ঠান্ডা হয়েছে আজকে বৃষ্টির কারণে। গরমের জন্য ব্যবসা বাণিজ্য তো চলতেছে না, কাজ কাম করা খুব, খাইতে লইতে এখন খুব সমস্যা। রাঙ্গাবালিতে হালকা বাতাস থাকলেও ভ্যাপসা গরম এই উপকূলে। শাকিলা শম্পা, 71।
সারা দেশে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খুলেছে। শনিবার রাতের বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা সহনীয় হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তিতে ক্লাস করেছে। তবে বেশিরভাগ শিশু ও অভিভাবকরা জানান এই সময় সব ক্লাসই সকাল 7টায় শুরু হয়ে 10টার মধ্যে শেষ হওয়া উচিত। আর গ্রামীণ স্কুলের অভিভাবকরা জানান স্কুলগুলোতে বিশেষ ব্যবস্থায় নিবিড় বিদ্যুৎ সরবরাহ রাখা দরকার। বিস্তারিত প্রতিবেদনে। রবিবার রাজশাহী মহানগরীর সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল প্রায় শতভাগ। এতদিন পর স্কুলে এসেছি, খুব ভালো লাগছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে। স্যাররা বারবার করে বেশি করে পানি খেতে বলছে। স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়ম করে পানির বিষয়টি নিশ্চিত করা হয়। তারা পানির বোতল নিয়ে আসছে এবং আমরা এখানে কিছু স্যালাইনের ব্যবস্থা করেছি। যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে আমরা একটা স্টেপ নিতে পারবো। রংপুরেও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ছিল স্কুলগুলো। তাপ কিছুটা কমলেও নির্দেশনা মেনে হয়নি অ্যাসেম্বলি। শনিবারে ক্লাস চলার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। প্রায় 70% স্টুডেন্ট উপস্থিত হয়েছে। আজকে ক্লাসে এসে অনেক ভালো লাগতেছে। ক্লাস করলাম, সবাই বান্ধবীরা আসছে। এই বন্ধু জীবনটা ভালো লাগেনি, আজকে অনেক খুশি আমরা। চুয়াডাঙ্গায় সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত স্কুল চলে। তবে শিক্ষার্থীদের দাবি 12টার বদলে 10টার মধ্যে স্কুল ছুটি হলে ভালো হতো। 6টা থেকে 12টা পর্যন্ত কষ্ট হবে, কারণ 12টার সময় খুবই রোদ থাকে। 7:30 থেকে 10টা পর্যন্ত স্কুল হলে আমাদের ভালো হয়। যশোরে লোডশেডিংয়ে ক্লান্তিতে পড়তে হয় গ্রামের স্কুলের শিক্ষার্থীদের। ক্লান্তি কমাতে স্কুলগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। পর্যাপ্ত পরিমাণ পানি আছে, সাবমার্সেলের পানি আমরা ব্যবহার করি। মেয়েরা পানি নিচ্ছে, আবার ক্লাসে চলে যাচ্ছে, আর ওদের বাইরে আসার কোনো সুযোগ নাই, রোদের দৌড়াদৌড়ি করার কোনো সুযোগ নাই। এখনো কারেন্ট যায়নি, কিন্তু যখন কারেন্ট চলে যায় তখন অনেক অস্বস্তি হয়। অনেকদিন পরে স্কুলে আসলাম তো অনুভূতিটাই আলাদা। খুলনায় সহনীয় তাপমাত্রায় স্কুল খোলা রাখার পক্ষে শিক্ষার্থী এবং অভিভাবকেরা। পাশাপাশি সিলেবাস ঠিক রাখতে অনলাইনে ক্লাসের দাবি জানানো হয়েছে। স্কুলে যে ফুল ইউনিফর্ম যেটা, সেখানে শিথিল করা হয়েছে। কেস পরা বাধ্যকতা না, স্কার্ফ না পরলে চলবে। অনেকদিন তো আসলে স্কুল বন্ধ ছিল, আমাদের কোর্সটাও কমপ্লিট করা দরকার। সেই ক্ষেত্রে আর কি স্কুলটা খোলা জরুরি। কুমিল্লাতেও 107টি সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ে পুরো দমে ক্লাস চলেছে। বনশ্রী হালদার, 71। পুলিশ সহ বিভিন্ন সংস্থার স্টিকারের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান করছে ডিএমপি ট্রাফিক পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান চলমান থাকবে বলে জানান ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার SM মেহেদি হাসান। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যক্তিগত গাড়িতে পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুমোদিত স্টিকার ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় 360টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সকল সংস্থার বা যে সকল প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করা হচ্ছে, ওই ব্যবহারকারীর সঙ্গে ওই সংস্থা বা ওই প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে কানেকশন রয়েছে, কার আত্মীয় স্বজন, সেটি বিশদ উল্লেখ করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার ব্যবস্থা করছি। আন্তর্জাতিক সমুদ্র পরিবহনের গুরুত্ব বিবেচনা করে সরকার চট্টগ্রাম সহ দেশের সবকটি সমুদ্র বন্দরে আধুনিকায়ন করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রবিবার সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সমুদ্র পরিবহনে বিশেষ জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা ও মংলা বন্দরের আধুনিকায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর আগে মেরিটাইমের স্পেশাল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের এই সমুদ্র পরিবহন ব্যবস্থাকে এবং এই আঞ্চলিক এবং আমাদের জাতীয় পর্যায়ে এই বাণিজ্য সম্প্রসারণের জন্য আমরা চট্টগ্রাম বন্দরের আরও আধুনিকায়ন করেছি। চট্টগ্রাম বন্দর এখন শুধু বন্দরের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আমরা আশা করছি সব কিছু যদি সঠিকভাবে এগিয়ে যায় তাহলে এই বছরের মধ্যেই আমরা বে টার্মিনাল নির্মাণের কাজ শুরু করতে সক্ষম হব।
ভারতীয় পেঁয়াজ দেশে আসলে দাম কমার আশায় এবার গুড়ে বালি হওয়ার সম্ভাবনাই বেশি। আমদানিকারকরা জানান 550 মার্কিন ডলারে পেঁয়াজ আনলে পাইকারিতেই দাম পড়বে 80 টাকা থেকে 82 টাকা, খুচরা বাজারে যা 100 টাকা বা তারও বেশি গিয়ে ঠেকবে। আর আড়তদাররা বললেন ভারতীয় পেঁয়াজ 100 টাকায় কিনতে হলে ভোক্তা তখন দেশি পেঁয়াজই কিনবে। এদিকে সোমবারের মধ্যেই বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকবে বলে আশা আমদানিকারকদের। গত ডিসেম্বর 31 মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত, কিন্তু তারপর অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। ইন্ডিয়াতে 550 ডলারে পেঁয়াজ আনলে 80-85 টাকা পড়তে পারে। তো এইভাবে যদি পেঁয়াজ ইন্ডিয়াতে আনা যায় তাহলে বাংলাদেশে পেঁয়াজও দেখতে দেখতে ইন্ডিয়ার সাথে তুলনা করে বাড়তে থাকবে। নাসিকের থেকে যে বাজারটা আছে সেই বাজার হিসেবে যদি পেঁয়াজ যারা ইম্পোর্টার আছে ওই দামে ওই সব দামে যদি কেনে, তাহলে আমার হিসেবে খুব বেশি হলে পেঁয়াজ শ্যামবাজার বিক্রি হওয়ার দরকার 60-62 টাকা। ফরিদপুর রেল স্টেশনে স্টপেজ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সেখানকার মানুষ। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি ট্রেনের গতিরোধ করে বিক্ষোভ করেন তারা। রবিবার ভোরে চন্দনা কমিউটার ট্রেনটি ফরিদপুরে পৌঁছালে এলাকার লোকজন ট্রেনটির সামনে অবস্থান নিয়ে গতিরোধ করে বিক্ষোভ করে। প্রায় 10 মিনিট ট্রেনটিকে আটকে রেখে তারা বলেন রাজবাড়ী থেকে ভাঙা হয়ে ঢাকার সাথে নতুন দুটি কমিউটার ট্রেন চালু হলেও ফরিদপুরে কোনো স্টপেজ রাখা হয়নি। এতে ফরিদপুরের যাত্রীরা সুলভে ঢাকার সাথে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হলো। এ সময় কমিউটার ট্রেনের পরিচালক তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বলেন আজই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফরিদপুর অতি প্রাচীন একটি শহর হওয়ার পরেও, অতি প্রাচীন একটি স্টেশন হওয়ার পরেও ফরিদপুরে এই ট্রেনটি দাঁড়াবে না, এটি খুবই দুঃখজনক। ফরিদপুরের সর্বস্তরের জনগণ দাবি জানায় অনতিবিলম্বে আগামীকাল থেকে এখানে স্টপেজ দেওয়ার মাধ্যমে আমাদের সকল শ্রেণী বিষয় মানুষ যেন উপকৃত হয়। কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, ইতিমধ্যে আবার বলবো আমি, ঠিক আছে, এটা পরবর্তীতে এটা আপনাদের জানানো হবে এবং আজকের মধ্যে নির্দেশনা দিতে পারে। যে কোনো দুর্ঘটনার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে কর্তৃপক্ষ। গাজীপুরের রেল দুর্ঘটনার পর সেই একই পথে হেঁটেছেন রেলমন্ত্রীও। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অদক্ষ ও ভাড়া করা লোকের উপর দায় চাপিয়ে কর্তৃপক্ষের দায় মুক্তি চাওয়ার কারণে রেলের দুর্ঘটনা থামানো যাচ্ছে না। ইশতিয়াক ইমনের রিপোর্ট। গাজীপুরের রেল দুর্ঘটনার প্রাথমিক কারণ ভুল সতর্কবার্তা, কিন্তু এই ভুল যিনি করেছেন তিনি রেলের একজন অস্থায়ী কর্মচারী। দুর্ঘটনার পরই সেই কর্মচারী সহ 3 জনকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। এর আগেও বেশ কয়েকটি রেল দুর্ঘটনায় নিচু পদের কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু অদক্ষ লোকের হাতে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির নেই। প্রতিবারের মতো এবারও সেই পথে হাঁটছে রেল কর্তৃপক্ষ। আর মন্ত্রী বলছেন দক্ষ জনবলের অভাবের কথা। অপরাধ করবে তাদেরকে শাস্তিযোগ্য অপরাধী যারা দায়ী হবে তাদেরকে ছাড় দেওয়া হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দক্ষ জনবল তৈরি করতে না পারার দায় রেলওয়ের। বাহারি সব প্রকল্পে আগ্রহ থাকলেও রেলের জন্য গুরুত্বপূর্ণ কাজে আগ্রহ নেই তাদের। যারা এই অদক্ষ লোকজনকে দিয়ে কাজ করছেন তাদের ভুলটা তো আরও মস্ত বড় ভুল, কিন্তু সেই দায় কিন্তু তারা নিচ্ছে না। কর্তৃপক্ষকে আসলে দায় নিতে হবে। দুর্ঘটনা হলেই যদি শুধুমাত্র আমরা এই অদক্ষ যারা অস্থায়ী কর্মী আছে তাদেরকে যদি সাময়িক বরখাস্ত করি, তাহলে তো আসলে এই যে দায় না নেওয়ার যে একটা সংস্কৃতি এবং দুর্ঘটনার বৃত্ত থেকে যে রেল বের হতে পারছে না, এটা তো কমবে না। রেলের দুর্ঘটনা রোধের জন্য সবার আগে দরকার প্রযুক্তি, কিন্তু রেল নিজের সক্ষমতা না বাড়িয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল, আর এটাই দুর্নীতির প্রধান কারণ। রেলের যে অনিয়মগুলি হয়, আমরা বিশেষ করে কেনাকাটায় আমরা দেখি সেখানে ব্যাপক দুর্নীতি হয়। একটা বড় কারণ হচ্ছে রেলের যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে, আপনি জানেন যে তাদের যে বিভিন্ন যন্ত্রাংশ যখন ক্রয় করা হয় একটা শিডিউল রেট থাকার কথা। তো ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের রেল চলছে, এখনও তাদের শিডিউল রেট তৈরি হয়নি। গত 14 বছরে রেলে সরকারের বিনিয়োগ 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনও 63% লাইন ঝুঁকিপূর্ণ, 65% রেলের ইঞ্জিন মেয়াদ উত্তীর্ণ, নেই প্রযুক্তির ব্যবহার। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।
আগামী বাজেটে সরকারের 3টি চ্যালেঞ্জ হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, ঋণ ঝুঁকি এবং স্থির প্রবৃদ্ধি, বললেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রবিবার রাজধানীতে জনসম্পৃক্ত সরকারি আর্থিক ব্যবস্থাপনার নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি বলেন, এসব ছাড়াও আগামী বাজেটে সরকারের কাছে জনগণের 3টি প্রত্যাশা আছে। সেগুলো হলো শোভন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা এবং সম্প্রসারিত সামাজিক সুরক্ষা। তিনি আরও বলেন, বাজেট যাই হোক স্বচ্ছতা এবং দায়বদ্ধতা থাকতে হবে। জটিল পরিস্থিতির মাঝে বাজেট হলেও সেটাই যেন নির্বাচনী ইশতেহারের প্রতিফলন থাকে। প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। 2 নম্বর, যেটা আমরা গত বছরের ভিতরে আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে, সেটা হলো আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। ঋণের ঝুঁকি শুধুমাত্র বৈদেশিক ঋণ না, এটা অভ্যন্তরীণ ঋণ, কারণ সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় 2 গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে। আর তৃতীয় যেটা হচ্ছে, এর ফলশ্রুতিতে আমরা দেখেছি সাম্প্রতিককালে যে প্রবৃদ্ধির যে ধারা ছিল, সেই প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে, কিছুটা ধীর হয়ে যাচ্ছে। 5 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষা সিরিজে দলে আসতে পারে একাধিক পরিবর্তন, বিশেষ করে ওপেনিংয়ে। জিম্বাবুয়েকে প্রথম ম্যাচে হারালেও লিটন দাসের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তা কাটছে না। সর্বশেষ 19 ইনিংস আগে 50 পেয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে টি-20তে জিম্বাবুয়ের পরিসংখ্যান ভালো নয়। 20 ম্যাচের মধ্যে 13টিতেই জিতেছে টাইগাররা, হার 7টি। এর আগে জিম্বাবুয়ে ঘরের মাঠে সবশেষ সিরিজে টাইগারদের 2-1 ব্যবধানে হারিয়েছিল। সাদা বলে সেটাই বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ জয়। 10 বছর পর দ্বিতীয়বারের মতো নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বসবে টি-20 বিশ্বকাপের নবম আসরটি। তার আগে টুর্নামেন্টে ট্রফি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে। সেখানে ট্রফি সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশন করে বাংলাদেশ ও ভারতের নারী দলের অধিনায়ক। এই সময় ফটো সেশনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আইএসএসের প্রধান নির্বাহী জিওএফ এলআরডিস। আগামী 3 অক্টোবর পর্দা উঠবে টুর্নামেন্টের। চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।